সরকারি উপদেষ্টা, ছাত্র তরুণদের উপদেষ্টারা, আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন, 3 কমিটির নেতা ছিলেন। নাহিদ আমার সাথে 2019 সালে ডাকসুতে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত করেছে। আক্তার এই রংপুরের ছেলে আমার সাথে ডাকসুতে 2019 সালে সাংস্কৃতিক সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছে। কাজী সূত্ররা জানে যে তাদের সাথে আমার একটা ডাইরেক্ট সম্পর্ক এবং তাদের রাজনৈতিক সিনিয়র, তাদের রাজনৈতিক লিডার আমরা। এবং ওই একই রাতে নাহিদকে গ্রেপ্তার করেছিল, চোখ বেঁধে নাহিদকে মেরে শুয়ে রেখেছে। চোখ আমারটা খুলে দেখিয়েছে, এই যে 2টারে খাই দেবে, খাইলে কিচ্ছু হবে না। অনেক মানুষ খরচের খাতায় চলে গেছে, জগরে খরচ করলে কিচ্ছু হবে না। স্বাভাবিকভাবে আমরা মুসলমান হিসেবে একটা বিশ্বাস করি যে আমি দুনিয়াতে পাঠাতে আল্লাহ যেটা হুকুম হবে সারা দুনিয়ার মানুষ মিলেও ঠেকাইতে পারবে না দুনিয়া থেকে যাত্রা। তো কাজে ভয়ের কিছু নেই, ভয়ের একটা জায়গা আছে, কারণ আমি যা করি সেটা আল্লাহ দেখেন। কাজে আল্লাহ আমার কাজে অসন্তুষ্ট হয় কিনা, আল্লাহর সাথে শিরক করা, নাফরমানি করা, এইটা আমার দ্বারা হচ্ছে কিনা, আমি ওইটার প্রতি খেয়াল রাখি। আর কে কি বললো এইটার প্রতি আমি খেয়াল রাখি না, কারণ আমি জানি যে আমি ভালো কাজ করলে মানুষ আমাকে গালি দিবে, খারাপ কাজ না, আবার ভালো কাজই তাদের মতের সাথে না মিললেও গালি দেবে। কাজে রাজনীতিবিদদের জন্য বলে ফুলের মালা, জুতার মালা কাছাকাছি থাকে, তালি এবং গালি কাছাকাছি থাকে। ভালো বললেই তালি, একটু এদিক সেদিক হইলেই গালি দিতে। কাজে আমরা যদি একটা নতুন রাজনৈতিক দল প্রতিকূল সময় করেছি এবং এই ফাঁসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনাকে গত 16 বছরে আমরা একমাত্র সারেন্ডার করিয়েছিলাম 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে, তাকে বাধ্য করেছিলাম সংসদে ঘোষণা দিতে, সে বাধ্য হয়েছিল যে কোটা থাকবে না। কোন রাজনৈতিক আন্দোলনে শেখ হাসিনাকে বাধ্য করতে পারে নাই, আমরা করেছিলাম। কাজেই আমাদের খবর সম্পর্কে তারা জানে। এত হামলা মামলা তারপরে দেখেছে, যেমন ধরেন এই আন্দোলন সংগ্রামে জামায়াত শিবির নির্যাতিত একটি দল, তাদের অনেক ভূমিকা আছে, কিন্তু ছাত্র শিবিরের ছেলেরা কিন্তু প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় কলেজে রাজনীতি করতে পারে না। প্রথম হচ্ছে তাহলে তাদের উপর নির্যাতন হবে, হামলা হবে, সেটা একটা কথা। আমাদের উপর হচ্ছে, তারপরেও কিন্তু আমরা প্রকাশ্যে কিন্তু সমস্ত ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম করেছি, কর্মসূচি পালন করেছি, যার ফলে মানুষের একটা আস্থা বিশ্বাস গড়ে উঠেছিল। সেই আস্থা বিশ্বাসের জায়গা থেকে মনে হয়েছিল মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। এই ফাঁসিবাদের পতন আমাদের এই তরুণদেরকে ঘটাতে হবে। এই প্ল্যান নিয়েই কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই ছাত্র সংগঠন থেকে 18 সালে ছাত্র সংগঠন, 21 সালে রাজনৈতিক দল এবং 24-এ আমার অনেক বক্তব্য দেখবেন, ইউটিউবে সার্চ পাবেন। বলেছিলাম বারবার যে শ্রীলঙ্কার পরে মানুষকে উৎসাহিত করার জন্য শ্রীলঙ্কার মতো বঙ্গভবন দখল করতে হবে, সাঁতার কাটার জন্য প্রস্তুত থাকতে হবে। শ্রীলঙ্কার পর অনেক বক্তব্য পাবেন। 2023 সালে আজকের এই যে আমাদের উপদেষ্টা আসিফ সেদিন ছাত্র অধিকার পরিষদের কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেই কাউন্সিল করতে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেদিন বলেছিলাম, রাজু ভাস্কর্য ছিল আমাদের কাউন্সিল করতে দেয়নি, ছাত্রলীগ মোটরসাইকেল দিয়ে গ্রাউ করে রেখেছে। কাউন্সিল করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিসির বাসার সামনে দাঁড়িয়ে। সেদিন বলেছিলাম যে 2024 সালে এই ফাঁসিবাদের পতন ঘটবে, গণ অধিকার পরিষদের নেতৃত্বে পতন ঘটবে, নতুন সরকার গঠিত হবে। যখন গ্রেপ্তার অবস্থায় স্বাভাবিকভাবে এই আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে প্রত্যেক অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, টর্চারের শিকার হয়েছে। সেই নির্যাতন নিপীড়নের রিমান্ডের মুখে দাঁড়িয়ে কিন্তু মানুষকে উৎসাহ দেওয়ার জন্য বলেছিলাম 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে, সবাই মিলে ধাক্কা দাও রাজপথে। আল্লাহ আমাদের কথা কবুল করেছে, এই ফ্যাসিস্টের পতন হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু ফ্যাসিস্টের সহযোগী সমর্থকরা সবাই শেষ হয়ে যায়নি। শীর্ষ পর্যায়ে কিছু নেতৃবৃন্দ দেশ ছেড়ে পালিয়েছে, বাকিরা কিন্তু দেশে আছে। কাজে গণ অধিকারের পাশাপাশি এখানে বিএনপি জামাতের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। এখন হয়তো কয়েকজন আছে, কয়েকজন নাই। বক্তব্য মিডিয়ার মাধ্যমে সারা দেশে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যাচ্ছেন, সেই জন্য বলা। আপনাকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ 75 থেকে 75 শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে 96 21 বছর পরে ক্ষমতা এসেছিল একবার। তারপরে ভারতের সাথে আজাদ করে 2008 সালে ভারতের ব্লু প্রিন্টে 111
তৈরি হয়েছিল, ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনের ক্ষমতা এসেই কিন্তু এই দেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে বিচার বিভাগ থেকে শুরু করে গণমাধ্যম, ব্যবসা বাণিজ্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য দেশকে কার্যত ভারতের কাছে ইজারা দিয়েছিল। যার ফলে ওই খারাপরা সীমান্তের কারাগারে ঝুলে থাকে। এইখানে ভারতের সেবা দাস সেই সরকার একটা প্রতিবাদ পর্যন্ত শক্তভাবে করতে পারে না। প্রতিনিয়ত সীমান্তে কত মানুষ মারা যাচ্ছে, নিরীহ মানুষ। এখন কয়জন মারা গেছে এই সরকার গঠনের পরে দেখছেন তো। জনগণ এবং বিজেপি, আমাদের বিজেপির ভাইরা সীমান্তে যে কারাগারে বেড়া দিতে আসছে, ভারত রুখে দিচ্ছে, ভারত মেসেজ পাচ্ছে। এখন আতঙ্কে আছে। এখন বলছে নির্বাচিত সরকার ছাড়া সম্পর্ক উন্নয়নের কথা ভাবা যাবে না, বলা যাবে না। কারণ তারা বুঝছে এই সরকারকে দিয়ে গোলামি এবং দাসত্ব করানো যাবে না। রাজনৈতিক দল দুটো লোক দেখায় এইবার আপনি ক্ষমতা আছেন, আগামীবার নির্বাচন করতে যা লাগে ফান্ড 2,000-5,000 কোটি টাকা দেব, আপনাদেরকে ক্ষমতায় রাখবো, কারণ আমাদের ক্ষমতা সম্পর্কে জানেন। ভারতে এই দেশের ফুটপাতের হকার থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, সচিবালয়, এমন কোন জায়গা নাই যেখানে ভারতীয় গুপ্তচর, ভারতীয় এজেন্টরা এখানে নাই। কাজেই ওদের প্রভাব আছে, সত্যি কথাই এখানে এই দেশের মধ্যে। দুঃখজনক যে আমরা 71-এর এই স্বাধীন হলেও আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আমরা অর্থনৈতিক রাজনৈতিকভাবে ভারতের হাত থেকে স্বাধীন হতে পারি নাই। এই 24-এর আন্দোলন এবং তার পূর্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান তুলেছিলাম, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। 2019 সালে এই ভারতে যে মুসলমানদেরকে নাগরিকত্ব বঞ্চিত করে রাখার যে আইন হয়েছিল, সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছে, আঙ্গুলে যে এখনো ফাটা, ফ্র্যাকচার হয়ে গেছিল। এরকম অনেক নির্যাতন, নিপীড়ন শিকার হয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, কিন্তু কম্প্রোমাইজ করে নাই। যেটা বলছিলাম, এই গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো এখন অল্প সময়ের মধ্যে, গণ অভ্যুত্থানের পূর্বে তাদের মধ্যে যে ঐক্য গঠিত হয়েছিল, সে ঐক্যে আমি ফাটল দেখতে পাচ্ছি, আমি বিভাজন দেখতে পাচ্ছি। এই বিভাজন এবং ফাটল আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই ফাটল যত দ্রুত ঘটবে, ফ্যাসিবাদের পুনরুত্থান তত তাড়াতাড়ি হবে। সুতরাং আজকে রাজনৈতিক দলগুলোকেই বলি, যার আছে সে দিতে পারে, যে যত বড় তার দায়িত্ব তত বড়। বিএনপি, জামাত, অন্যান্য সকল রাজনৈতিক দলকে এই ঐক্য ধরে রাখার জন্য আরো দায়িত্বশীল হতে হবে, আরো আন্তরিক হতে হবে। নির্বাচন, আগামী নির্বাচনে আমি মনে করি, আমরা বলছি যে অন্যান্য দল যদি আন্তরিকতা না দেখায়, তাহলে আমরা কি আপনার সবকিছু ছাইড়ে দিয়ে আন্তরিকতা দেখাবো? আগামী নির্বাচন হওয়া উচিত, আগামী সরকার হওয়া উচিত জাতীয় সরকার। সমস্ত আওয়ামী লীগ এবং এই ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদের দোষরা ব্যতীত সবাই মিলে সরকার। কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে কোন রাজনৈতিক দল এককভাবে যদি সরকার গঠন করে সরকার টিকে থাকতে পারবে না। তার পরিস্থিতি হতে পারে 75-এর মতো। আওয়ামী লীগের জয় জয়কার, আওয়ামী লীগ সব করছে। 75 এই দেশ স্বাধীনের পরে 72 থেকে 75 পর্যন্ত আওয়ামী লীগের এই অত্যাচার, নির্যাতন, দুঃশাসন, আধিপত্য শেষ পর্যন্ত কিন্তু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মতো একটা নির্মম পরিস্থিতি ডেকে এনেছিল। তারপরে বাংলাদেশ সামরিক শাসনের আবর্তনই কিন্তু ঘূর্ণায়মান ছিল অনেক দিন ধরে। তো সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম এই গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের অংশীদার বিএনপি আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, ইন্ডিভিজুয়াল পর্যায়ে আছে, সাংবাদিক আছে, নাগরিক আছে, তাদের প্রতিনিধিদের নিয়ে আচ্ছা যদি সর্বদলীয় সরকার, জাতীয় সরকার হতো, তাহলে আজকে ইউনূস সরকার যে পরিস্থিতি এবং চাপ ফেস করতেছে, এইটা তাদের ফেস করা লাগবে। এখন বিদেশিরা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো এতদিন যেভাবে বলেছিল রাষ্ট্র সংস্কার করে আগামী নির্বাচন, এখন সময় টেনে দিচ্ছে 6 মাসের মধ্যে সংস্কার, জুলাইয়ের মধ্যে নির্বাচন, নভেম্বরের মধ্যে নির্বাচন। কারণ এই সরকারের যারা আছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, রাষ্ট্র পরিচালনায় এইভাবে অভিজ্ঞতা নাই। 2-1 আছেন তারা খুবই বয়োজ্যেষ্ঠ, তাদের স্মৃতিশক্তি এখন ঠিকভাবে কাজ করছে না। সরি, আমি কারোর প্রতি অপমান করে বলছি না, বিনয়ের সাথে সম্মান করে বলছি। কয়েকজন বয়োজ্যেষ্ঠ উপদেষ্টা আছেন,
মানুষের ব্রেন কাজ করে কতদিনে? আল্লাহ নবী বলেছেন শিশু এবং বৃদ্ধ সেই কেন বলেছেন বুঝতে হবে। স্বাভাবিকভাবে ইয়ং বলতে কি শুধুমাত্র ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদে দেবেন না, মিডল এজ পার্সন ছিল, 40-45 বছর ধরে অনেক লোক ছিল। রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে যদি একটা জাতীয় সরকার হতো তাহলে আজকে এখন এই পরিস্থিতি সরকারকে ফেস করা লাগবে না। এখন সরকারকে আমরা সবাই সাপোর্ট দিয়েছিলাম, দিচ্ছি, কিন্তু মানুষের অস্তিত্বে যদি আঘাত লাগে তাহলে কি সরকার না দরকার এটা দেখবে মানুষ? এই যে আপনারা খোঁজ খবর রাখেন কিনা গ্রামের মানুষ আমি জানি না, শতাধিক পণ্যে আপনার কর এবং শুল্ক বাড়িয়েছে। সেখানে টিস্যু, এখন স্কুলে যায় মায়েরা বাচ্চাদের জন্য একটা টিস্যু কিনে ঠান্ডা লাগলে নাক মুছে খাওয়ার পরে বিয়ের অনুষ্ঠান ধনী গরিব সবাই এখন একটু মানসম্মত পরিবেশ সামাজিক স্ট্যাটাসে ওই পরিবেশ অতিথি মেহমানদের জন্য দেওয়ার চেষ্টা করে টিস্যু ব্যবহার করে। সেখানেও ব্যাট বাড়িয়ে দিয়েছে, রেস্টুরেন্টে খাবেন বাড়িয়ে দিয়েছে, ওষুধ কিনবেন ব্যাট বাড়িয়ে দিয়েছে, আরো বেশ কিছু জিনিসপত্র মোবাইলে কথা বলবেন ব্যাট ট্যাট বাড়িয়ে দিয়েছে। এই গণবিরোধী যে সিদ্ধান্ত, শুল্ক এবং কর বাড়ানোর এই গণবিরোধী সিদ্ধান্তে মানুষের জন্য আরো নতুন ভোগান্তি হবে। এমনিতেই মানুষের হাতে টাকা নাই, দেশে বিনিয়োগ নাই, নতুন কর্মসংস্থান নাই। আমাদের বিভিন্ন শিল্প খাতে আন্দোলন সংগ্রামে কিছু হলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সরকার মানুষকে কিভাবে স্বস্তি দেবে, কিভাবে মানুষের এই কষ্টের আগুন নিবারের জন্য পানি ঢেলে দেবেন, সেটা না করে সরকার পেট্রোল ঢেলে দিয়েছে। যে পেট্রোলে এখন টের পাচ্ছে কয়েকদিন পরে মানুষ কিন্তু ঠিকই প্রতিক্রিয়া দেখাবে। তো এখন কথা হচ্ছে যে তাহলে মানুষ কেন আন্দোলন করে নাই অন্যান্য সময় যেভাবে আন্দোলন করে? কারণ মানুষ মনে করছে এই সরকার আমরা আন্দোলন করি, এই গঠন করলাম, এখন যদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করি শুধুমাত্র এই সেন্স থেকে সরকার বিরোধিতা করছে না, তার মানে সরকার যা ইচ্ছা তাই করবে, গণবিরোধী সিদ্ধান্ত নেবে, আমরা সেটাকে সমর্থন দেব না। আজকে একটি পত্রিকায় পড়ছিলাম, দেশের একটা জরিপে প্রথম সারির পত্রিকায় দেখা যাচ্ছে 65% মানুষ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। আমাদের এখানে কিছু ভাইরা বলছিলেন ভাই আপনি একটু সবাইকে বললেন যে নির্ভয়ে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সাথে থাকবে। আমি অবাক হইলাম, তাহলে এখন আমার ভয় কিসের? ও সবাই অনেক করে ভয় দিতে আতঙ্কে মানুষ দলকে ভালোবাসে, আপনার কথা শুনে ভিডিও দেখে দোকানে দলে যুক্ত ভয় পায়। এই ভয় মুক্ত করার জন্যই তো আমরা এই প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আবু সাইদরা শহীদ হয়েছে, এখন আবার কিসের ভয়? এখন কোনো রাজনৈতিক সরকার নেই, কোন রাজনৈতিক দলের খবরদারি করার মাতব্বরি করার কিন্তু এখতিয়ার নাই। দল মত নির্বিশেষে যারা গণ অভ্যুত্থানে ছিল সকলে মিলেমিশে রাজনীতি করবেন, সকলের সাথে সমন্বয় সম্পর্ক রেখে এলাকার উন্নয়নে একসাথে কাজ করবেন। আজকে রংপুরে সবসময় বলা হয় মঙ্গা এলাকা, পিছিয়ে পড়া এলাকা, অনুন্নত এলাকা, এই এলাকা থেকে অনেক এমপি মন্ত্রী হয়েছে। তারা কি উদ্যোগ নিয়েছেন সেই মঙ্গা এলাকা কিংবা পিছিয়ে পড়া এলাকার উন্নয়ন করার জন্য? নেই। কারণ এই এমপি মন্ত্রী হয়ে তারা থাকেন গুলশান, বনানী, সংসদ ভবনের ফ্ল্যাটে। কাজে আমরা চাই প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিরা আগামী সংসদ নির্বাচনে এবং স্থানীয় নির্বাচনে নির্বাচিত হবে, যারা ঢাকায় থাকবে না, এমপি হয়ে এলাকায় থাকবে, এলাকার মানুষের দুঃখ দুর্দশা থেকে মানুষের উন্নয়ন করবে। আমরা বলছি গণ অধিকার পরিষদ চাকরি থেকে আগামী নির্বাচনে যদি বিভিন্ন দলের সাথে আলাপ আলোচনা করে একমত হই তাহলে হয়তো জোট করবো, না আমাদের নিজস্ব নিবন্ধিত দল ট্র্যাক মার্কা তো আছে। কিন্তু আমরা যদি তারুণ্যের দল, এই তরুণরা যেভাবে নিজের জীবন বিসর্জন দিয়ে বিপন্ন করে আপসিকভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছে, এই তরুণরা পরীক্ষিত তরুণ, তাদেরকে আগামী নেতৃত্বে বসানো দরকার। ধন্যবাদ চান্দাবাদ দখলদার তাদেরকে নয়। আমরা এই রংপুরের জন্য